বাংলা সাহিত্যের কিছু রহস্য রোমাঞ্চকর গল্প কথায় লিপিবদ্ধ আমাদের এই বিশেষ নিবেদন গল্পের কথালিপি, যেখানে এই প্রথমবার আজ আমরা আমাদের গল্পের শিবিরে আহ্বান জানাতে চলেছি দারোগা প্রিয়নাথের কাহিনী। দারোগা প্রিয়নাথ মুখোপাধ্যায়ের জন্ম 1852 খ্রিস্টাব্দ, মৃত্যু 1933। কলকাতা পুলিশ বিভাগে লালবাজার থানার একজন বিখ্যাত গোয়েন্দা হিসেবে তিনি প্রায় 33 বছর কর্মরত ছিলেন। সালটা 1878 থেকে 1911 পর্যন্ত। যারা ইতিমধ্যেই দারোগা প্রিয়নাথের নানাবিধ কাহিনী সম্পর্কে অবগত হয়েছেন তারা নিশ্চয়ই জানেন তার জীবন খাতার প্রতিটি পাতা থেকে উঠে আসা নানাবিধ জীবন অভিজ্ঞতা এবং রহস্য সমাধানের কাহিনীর একটি সংকলনের নাম দারোগার দপ্তর, যা বাংলার গোয়েন্দা সাহিত্যে অগ্রণী ভূমিকা পালন করেছে। তার এই বিখ্যাত গোয়েন্দা সিরিজ থেকে আমাদের আজকের গল্প মিস মেরি। চলুন তবে আর বেশি দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের গল্প। শুরু হচ্ছে মিস মেরি। খবর শুনেছ? জুবের তো মারা গেছেন। হ্যাঁ, সে কি? ওই বুড়ো জুবেরের কথা বলছো? অসুখ বিসুখ ছিল নাকি কিছু? কি জানি, কানাঘুষে তো অনেক কিছুই শুনছি। কেউ বলছে সর্দি কর্মীতে মরেছে, আবার কেউ বলছে আত্মহত্যা করেছে। আত্মহত্যা? কিন্তু বুড়ো হঠাৎ এই বয়সে আত্মহত্যা করতে যাবে কেন? তা কি জানি, তবে আমার তো কেমন যেন সন্দেহ হচ্ছে বুড়োটাকে কেউ মেরে ফেলেনি তো। বড় লোকেদের ব্যাপার স্যাপার বোঝা দায়। সকাল হতে না হতেই বৃদ্ধ জুবেরের মৃত্যু সংবাদ শহরে ছড়িয়ে পড়েছে। যদিও এই খবর কোনো খবরের কাগজের মাধ্যমে ছড়ায়নি, তবুও ব্যাপারটা জানাজানি হলো কিভাবে। মৃত্যুর কারণ নিয়ে গুজব কিভাবে রটল সেটাও আমাকে বেশ ভাবাচ্ছিল। থানাতে যখন এই সংবাদ এসে পৌঁছয় তখনও রাত শেষ হতে ঘন্টা দুয়েক বাকি। আমি থানাতেই ছিলাম, কাজেই খবর পাওয়া মাত্র বেরিয়ে পড়লাম। বাকি কথা বলার আগে এই জুবেরের পরিচয় দেওয়াটা অত্যন্ত প্রয়োজনীয়। জুবেরের জন্মস্থান কোথায় তা আমরা প্রথমে জানতে পারিনি, কিন্তু গত 20 বছর তিনি ইংরেজ মহলে বাস করতেন। তাকে দেখেই ইউরোপীয় বলেই মনে হতো। তবে তার পেশা কি সেই সম্বন্ধে আমরা কেউই কিছু না জানলেও লোকটার যে বিস্তর ধন সম্পত্তি আছে সে কথা সকলেই জানত। তিনি যে বাড়িতে থাকতেন সেটা দোতলা। উপর তলাটা ছিল তার এবং তার মেয়ে ম্যারি শোবার ঘর। তার বাড়ির বিরাট বৈঠকখানার দরজা প্রায় সবসময় খোলাই থাকত, কিন্তু বৃদ্ধ জুবের সেখানে একটু ফোঁটাও বসতেন না। বরং মেরিকেই দেখা যেত সেই বৈঠকখানায় বসে থাকতে। জুবেরকে প্রায় সর্বক্ষণ পাওয়া যেত নিচের তলার বিশাল আকার লাইব্রেরিতে। তার আরাম এবং বিশ্রামের জায়গায় ছিল এই লাইব্রেরি। রোজকার অভ্যেস মতো ঘুম থেকে উঠতেন ভোর 4টের সময়। নিচে নেমে বাড়ির লাগোয়া বাগানের মধ্যে 2-1 ঘন্টা হাঁটাহাঁটি করে লাইব্রেরিতে যেতেন ভদ্রলোক। মাঝে স্নান খাওয়া বিশ্রাম সেরে রাত্রি 11টার দিকে ঘুমোবার জন্য উপরে উঠতেন তিনি। যদিও বেশিরভাগ দিনই তিনি লাইব্রেরি ঘরেই ঘুমিয়ে পড়তেন। এই ছিল তার নিত্য দিনের জীবনযাপন। মেরি কিন্তু প্রায় সারাটা সময় উপরেই থাকতেন। কেবল খাবার সময়টাই বাবার সঙ্গে একসাথে এসে বসতেন লাইব্রেরির পাশের ঘরে। ঠিক এরই মাঝে বেশ একটা অদ্ভুত ব্যাপার হতো। বাবার অলক্ষ্যে মেরি প্রায়শই লাইব্রেরির ঘরের মধ্যে ঢুকে কি যেন বেশ করতেন, যেন কিছুর খোঁজ করতেন। তারপর সেই একইভাবে ধীর পায়ে সতর্কভাবে বেরিয়ে আসতেন লাইব্রেরি ছেড়ে। জুবেরের গাড়ি ঘোড়া যা সব ছিল সেসব তিনি প্রায় কিছুই ব্যবহার করতেন না। কেবল মেরির ইচ্ছে অনুযায়ী সেসব ব্যবহৃত হতো। জুবের কোথা থেকে এসে যে এই কলকাতায় থাকতে শুরু করেছিলেন
তা কেউই জানত না। যখন তিনি এখানে আসেন তখন তার সঙ্গে স্ত্রী এবং কন্যা মেরি দুজনেই ছিল। ক্রমে এও প্রকাশ্যে আসলো জুবেরের প্রথমা স্ত্রীর মৃত্যুর পর তিনি মেরির মাকে বিয়ে করেছিলেন। সেই সময় মেরির বয়স মাত্র 2। মেরির মা নাকি কোনো এক সম্ভ্রান্ত ইংরেজের স্ত্রী ছিলেন। শোনা যায় তার স্বামী জীবিত থাকতেই তিনি জুবেরের সঙ্গে অবৈধ প্রণয় লিপ্ত হন এবং পরিশেষে তাকে বিয়ে করে এখানে এসে ওঠেন। মেরি সেই ইংরেজের ঔরস জাতা কন্যা। যে সময় জুবের এবং মেরির মায়ের বিয়ে হয় জুবেরের বয়স তখন 50-এর কম ছিল না। লোকমুখে এও শোনা যেত জুবের কলকাতায় আসেন প্রায় 45 বছর বয়সে। কাজেই সেই হিসেব অনুযায়ী জুবের এখন 80 পর। মেরির বয়সও 27-28 মতন হবে, কিন্তু তিনি এখনো অবিবাহিতা। কেন যে এখনো পর্যন্ত বিয়ে করেননি তা কেবল তিনিই জানেন। কলকাতায় আসার 4-5 বছর পর এই বাড়িতেই মেরির মা মারা যান। তারপর থেকে এই বাড়িতে মেরি আর জুবের দুজনেই থাকতেন। জুবেরের বাড়িতে এসে দেখি একটা ঘরের মধ্যে তিনি পড়ে আছেন, দেহে প্রাণ নেই। লাইব্রেরির এক পাশে ছোট্ট একটা ঘর, আর সেই ঘর লাগোয়াই উপরে ওঠার সিঁড়ি। লাইব্রেরি থেকে উপরে উঠতে হলে বা উপর থেকে লাইব্রেরির ঘরে আসতে হলে এই ঘরটার মধ্যে দিয়েই আসতে হয়, আর সেখানেই মৃতদেহটি পড়ে আছে। লাশের কাছে গিয়ে মৃতদেহটা ভালো করে পরীক্ষা করে দেখলাম, কিন্তু কোনো রকম আঘাতের চিহ্ন আবিষ্কার করতে পারলাম না। কেবল জিভ আর মুখের ভিতরের জায়গায় কেমন যেন কালো ছোপ ধরা দাগ। দেখা মাত্রই কেমন একটা খটকা লাগলো আমার। আমাদের এখানে আসার আগেই ঘটনাস্থলে একজন ইংরেজ ডাক্তার এসে পৌঁছেছিলেন। বাবার মৃতদেহ দেখতে পেয়ে মেরি তাকে ডেকে পাঠান। তিনি ভালো করে মৃতদেহ পরীক্ষা করবার পর আমি তাকে জিজ্ঞাসা করলাম, কি বুঝলেন? পয়জনিং। ভদ্রলোকের মৃত্যু হয়েছে বিষে, এবং এই বিষ খুবই সাংঘাতিক। মিস্টার জুবের মারা পড়েছেন প্রুসিক অ্যাসিডে। তাহলে তো আমার সন্দেহই ঠিক দেখছি। মৃতদেহের জিভে আর মুখের ওই কালো দাগটা আসলে... হ্যাঁ, ঠিকই ধরেছেন, ওটা ওই বিষের থেকেই হয়েছে। আমি আরও কিছু টেস্ট করে তারপরই যাব। সকলে শোনো, আমাদের একবার চারপাশটা ভালো করে দেখতে হবে। সবাই বাড়ির চারিদিকে ছড়িয়ে পড়ো, আর সন্দেহজনক কিছু দেখলেই আমাকে খবর দেবে। যাও, শুরু করো। যে ঘরে লাশটা পড়েছিল সেখানে বিশেষ কিছু চোখে পড়ল না। কেবল একখানা বিছানা এবং কাঠের আলমারি ছাড়া এই ঘরে আর বিশেষ কিছুই নেই। ঘর ছেড়ে বেরিয়ে লাইব্রেরিতে গিয়ে দেখি ঘরের একেবারে মাঝখানে একটা শ্বেত পাথরের টেবিলের উপর একখানা বড় মদের বোতল রাখা। কিছুটা পরিমাণ মদ তখনও বাকি রয়েছে। পাশেই একটা বেলজিয়াম কাচের খালি গ্লাস। পকেট থেকে রুমাল বের করে গ্লাসটা ধরলাম। তারপর গ্লাসটা নাকের কাছে আনতেই মদের গন্ধ পেলাম। তার মানে এই গ্লাসেই মদ ঢেলে কেউ খেয়েছে। সেটা মিস্টার জুবেরও হতে পারে বা অন্য কেউ। জুবেরের বাড়িতে দুজন পরিচালক ছিল। মনিবের সকল ফরমাইশ খাটার জন্য ওরা দুজন পালা করে এই লাইব্রেরি ঘরের বাইরে দাঁড়িয়ে থাকত। কোনো কাজের দরকার হলে জুবের তাদের ডাকতেন। তারাও তক্ষুনি ঘরে গিয়ে প্রভুর আদেশ পালন করত। কিন্তু তাদের না ডাকলে বা বিশেষ কোনো প্রয়োজন না হলে ভৃত্যদের কারোরই সেই লাইব্রেরির ঘরে ঢোকার অনুমতি ছিল না। পরিচারক দুজনেই জাতে মুসলমান। একেবারে গোড়া থেকেই দুজনেই এই বাড়িতে আছে। বৃদ্ধের মৃত্যু সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করবার জন্য ওদের ডেকে পাঠালাম। প্রথমে যে এলো তার বয়স প্রায় 50-এর কাছাকাছি। বাড়িতে এই রকম একটা অস্বাভাবিক মৃত্যু হওয়ায় তাকে বেশ বিচলিত দেখাচ্ছিল। তার উপর পুলিশ দেখে সে আরও ভয় পেয়েছে। আমি বললাম, দেখো, ভয়ের কিছু নেই। যা যা জিজ্ঞেস করব ঠিকঠাক জবাব দেবে। আচ্ছা, তোমাদের মনিব লোকটা কেমন ছিলেন, আর সারাদিন সময় কাটাতেন কিভাবে?
আজ্ঞে হুজুর, আমাদের মনিব এমনিতে ভালোই ছিলেন, তবে তবে একটু একসুরি ছিলেন। কারোর সঙ্গে খুব একটা মেলামেশা করতেন না। যত দিন যাচ্ছিল তিনি যেন আরো ঘর কোনো হয়ে যাচ্ছিলেন। সারাক্ষণ বাড়িতেই থাকতেন। অনেক ভোরে বিছানা ছেড়ে নিচে আসতেন। বাগানের মধ্যে কিছুক্ষণ হেঁটে চলে বেরিয়ে ওই বইয়ের ঘরে ঢুকতেন। সারাদিন আর একবারও উপরে যেতেন না। বই ঘরের পাশের যে কলঘরটা, সেইখানে স্নান সেরে তারপর ওই পাশের ছোট্ট ঘরে জামা কাপড় বদল করে খেতে বসতেন। দিনের বেলা বিশ্রামও নিতেন ওই বইয়ের ঘরে। ঠিক কাটায় রাত্রি 11টা বাজলে তিনি ঘুমানোর জন্য উপরে যেতেন। কখনো কোনোদিনও সময়ের এতটুকু এদিক ওদিক হতে দেখিনি হুজুর। তবে হ্যাঁ, কোনো দিন তিনি আর উপরে না গিয়েই শুয়ে পড়তেন জানেন। আমি এই দরজায় থাকতাম, তা হবে ওই সকাল 6টা থেকে দুপুর 3টে পর্যন্ত। তারপরে আরেকজন থাকতো, মানে ওই বাড়ির অন্যজন চাকর। বুঝলাম। তা আজ তুমি পাহাড়ায় থাকার সময় তোমার মনিবের সাথে লাইব্রেরিতে আর কেউ ছিল? না হুজুর, তিনি একাই ঘরে বসে বই পড়ছিলেন। তারপর দুপুরে খেতে পাশের ঘরে এলেন। মেরি দিদিমণি আর মনিব রোজকার মতোই একসঙ্গে বসে খাওয়া দাওয়া করলেন। খাওয়া শেষ হলে মনিব আবার বইয়ের ঘরে চলে গেলেন, দিদিমণি উপরে। আরও দু একটা কথা জিজ্ঞাসা করবার পর পরিচারকটিকে চলে যেতে বললাম। তারপর ডাকলাম অন্য আরেকজন পরিচারককে। জিজ্ঞেস করলাম সে যখন জুবেরের ঘরের সামনের পাহাড়ায় থাকতো তখন কি হতো। সেখানে সে ভেবে নিয়ে বলল, আগে মনিবের ঘরে আমি পাহাড়ায় থাকতাম দুপুর 3টা থেকে রাত্রি 10টা অব্দ। 10টা কেন? আরেকজন যে বলল তোমার মনিব ঘড়ি ধরে 11টায় শুতে যেতেন, তাহলে তুমি 10টায় চলে যেতে কেন? রাত্রি ঠিক 10টা অব্দ দৌড়ের বাইরে দাঁড়িয়ে থাকার নির্দেশ মনিবেরই ছিল। তারপর মনিব ঘরে বসে 1 ঘন্টা ধরে মদ খেতেন, তারপর শুতে যেতেন। কখনো যদি খুব বেশি মদ খেয়ে ফেলতেন সেদিন ওখানেই ঘুমিয়ে পড়তেন। কাল তুমি পাহাড়ায় থাকাকালীন কেউ লাইব্রেরিতে ঢুকেছিল? আগে মেরি ম্যাডাম ছাড়া তো আর কাউকে ঘরে ঢুকতে দেখিনি। মিস মেরি? আচ্ছা, কখন ও ঘরে গিয়েছিলেন তিনি? এই যে রাতে যখন মনিবের খাবার সময় হলো, তিনি খাওয়া দাওয়া সেরে আবার লাইব্রেরিতে চলে গেলেন। মেরি ম্যাডামও বাবার সঙ্গে বসেই খেলেন। তারপর আরও 2-1বার তিনি সেই ঘরের মধ্যে গিয়েছিলেন। সেই সময় বাবা মেয়ের মধ্যে কি দেখা বা কথাবার্তা কিছু হয়েছিল? তুমি শুনেছিলে কিছু? তা তো আমি ঠিক বলতে পারবো না, আমি ঘরের ভিতরে ছিলাম না, বাইরেই থাকতাম। কিন্তু মেরি ম্যাডাম প্রথমবার যখন এলেন তখন বোধহয় সাহেবের সঙ্গে তার দেখা হয়েছিল। আমার একটু মনে পড়ছে, আমিও ওনাদের কথা বলতে শুনেছিলাম, কিন্তু কি কথা তা ঠিক জানি না বাবু। আর দ্বিতীয়বার কী হয়েছিল সেটাও বলতে পারবো না। তবে শেষবার মেরি ম্যাডাম ঘরে ঢুকে মাত্র মিনিট 2-1-এর মধ্যেই বেরিয়ে গিয়েছিলেন। রাত তখন কত? রাত 10টা। আমার কাজ শেষ হয়ে গিয়েছিল, আমি বাড়ি যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম, তাই সময়টা ঠিক মনে আছে। তুমি যখন চলে গেলে তখন তোমার মনিব ঘরে কি করছিলেন? আগে তা তো ঠিক বলতে পারবো না। কেন? তুমি যাওয়ার সময় তাকে বলে যেতে না? না, এটা যাবার সময় বলে যেতে হতো না। আমাদের বড় আদেশ ছিল 10টা বাজলেই আমরা যেন চলে যাই।
আর সেই মদের বোতল আর গ্লাসটা তোমার মনিবকে কে দিয়ে যেত? ওটা হুজুর খানজামার কাজ ছিল। এই সন্ধ্যার পর খাওয়া দাওয়া সেরে যখন খানজামা বাইরে যায়, সেই সময় সেই ওসব লাইব্রেরি ঘরের টেবিলের উপর রেখে যায়। ওটা ওর প্রতিদিনের কাজ ছিল। লাইব্রেরির ঘরে টেবিলের উপর মদের বোতল আর গ্লাস দেখে এবং পরিচারকদের কাছ থেকে সমস্ত বৃত্তান্ত শুনে কেন জানি না আমার মনটা খচখচ করতে লাগলো। কেবলই মনে হচ্ছিল এইসব ঘটনা আমার খুব চেনা, কিন্তু কেন এরকম চিন্তা মাথায় আসছে সেটা কিছুতেই বুঝে উঠতে পারলাম না। লাইব্রেরির ঘর, মদের বোতল, গ্লাস, এইসব শব্দ আমি যেন আগে কোথাও শুনেছি। পুরনো কোনো কেসের সঙ্গে কি এসবের কোনো সম্পর্ক ছিল? আর সেই কেসের দায়িত্বেও কি আমিই ছিলাম? তাই কি এসব কথা, এসব দৃশ্য আমার চেনা লাগছে? নাকি ব্যাপারটা আশ্চর্যের হলেও অনেক সময় আমার সঙ্গে এরকম হয়েছে। এখন যেটা ভাবছি তা বহু বছর পর হুবহু ঘটে গিয়েছে। আবার কখনো এমনও হয়েছে যে স্বপ্নে আমি কোনো একটা বিষয় দেখেছি এবং হয়তো সময়ের সাথে সেটা ভুলেও গিয়েছি, কিন্তু তারপর বহুকাল পর সেই ঘটনা আমি চোখের সামনে ঘুরতে দেখেছি। মনের মধ্যে তখন খুব অস্বস্তি হয়, অসম্ভব বিচলিত হয়ে পড়ি। আজও ঠিক তেমনই একটা অনুভূতি হচ্ছিল। এভাবে প্রায় মিনিট 30 কাটার পর ধীরে ধীরে আমার মাথাটা পরিষ্কার হয়ে এলো। অল্প অল্প করে স্মৃতির দরজা খুলতে লাগলো। কিভাবে আমি লাইব্রেরি, মদের বোতল এবং মদের গ্লাসের কথা জানতে পেরেছিলাম, আস্তে আস্তে তা স্পষ্ট হলো। খুব বেশি দিন হলে 3-7 আগের কথা। এক দাগী অপরাধীর অনুসন্ধান করবার জন্য রাত্রি আন্দাজ 9টার সময় আমি গড়ের মাঠের এক জায়গায় অন্ধকারের মধ্যে নিজেকে চাদরে আচ্ছাদিত করে চুপটি করে বসেছিলাম। যেখানে লুকিয়েছিলাম তার সামনে একটুখানি দূরে একখানা বেঞ্চি ছিল। খানিক পরে দেখি একজন সাহেব আর একজন মেম সেই অন্ধকারের ভিতর কেমন যেন সন্ত্রস্ত পদক্ষেপে এসে সেই বেঞ্চির উপর আমাকে পেছন রেখে বসল। প্রথম প্রথম ওরা কি কথা বলছিল বুঝতে পারলাম না। তাছাড়া আমার মন তখন অন্যদিকে। অপরাধী ধরবার মতলবে আমি সেখানে এক মনে বসে আছি। কিন্তু কিছুক্ষণ পর ওদের কথাবার্তা আমার কানে এলো। দুজনে গলা নামিয়ে এমনভাবে কথাবার্তা বলছিল যে সেই দিকে মন চলে যাওয়াটাই অত্যন্ত স্বাভাবিক। মানুষের জৈবিক চরিত্রই এমন। তার উপরে আমার পেশাগত কারণেও কিছুটা আমি ওই একই রকম স্বভাবের বশবর্তী। শুনতে পেলাম সাহেবটা বলছিল, আমি কিভাবে জানবো যে উনি উপরে ঘুমোতে গিয়েছেন? উত্তরে মিম সাহেবটা বলল, রাত্রি 11টার পর তিনি আর লাইব্রেরিতে থাকেন না। প্রায় 11টার সময় প্রতিদিনই তিনি উপরে চলে যান। কোনো কোনো দিন দেরি হয় বটে, কিন্তু সেটা খুবই কম। আমি যখন যাব তিনি যদি তখনও লাইব্রেরিতেই থাকেন, তখন? রাতে তিনি ভালো করে চোখে দেখতে পান না। কোনো রকম শব্দ না করে পা টিপে টিপে আপনি যদি গভীর রাতে তার সামনে দিয়ে যান, তিনি কিচ্ছুটি টের পাবেন না। তবে হ্যাঁ, তার শ্রবণ শক্তি কিন্তু ভীষণ প্রখর। সামান্য একটু শব্দ হলেই তার কান খাড়া হয়ে ওঠে। তাই বলছি, আপনি বাড়ির ভেতরে ঢুকে নিঃশব্দে লাইব্রেরিতে যাবেন। লাইব্রেরির দরজা কখনো বন্ধ হয় না, রাত দিন খোলাই থাকে। আর আপনি গেলে ওনাকে দেখতে পাবেন। আর যদি তাকে দেখতে না পান, তাহলে বুঝবেন তিনি উপরে ঘুমোতে চলে গিয়েছেন। তাও যদি আপনার মনে কোনো সংশয় থাকে, তাহলে আমি অন্য একটা উপায় বলে দিচ্ছি। লাইব্রেরির ভেতরে টেবিলের ওপর একটা বিদেশি মদের বোতল আর একটা গ্লাস দেখতে পাবেন। গ্লাসটা কিন্তু সাবধানে হাতে নিয়ে শুকে দেখবেন। যদি মদের গন্ধ পান, তাহলে আর কোনো চিন্তাই নেই। তখন 100% নিশ্চিন্ত থাকবেন যে তিনি উপরে চলে গিয়েছেন, আর নামবেন না। কিন্তু যদি ওই গ্লাসে মদের গন্ধ না পান,
তাহলে বুঝবেন উনি আশেপাশেই কোথাও গিয়ে থাকবেন, উপরে যাননি। ব্যাপারটা ঠিক বুঝলাম না। আসলে তিনি প্রতিদিনই নিজের হাতে মদ ঢেলে 1 ঘন্টা ধরে খাবার পর শুতে যান। তাই বলছি, যদি ক্লাসে মদের গন্ধ পান তাহলেই নিশ্চিন্ত। বুঝলাম। আচ্ছা, উনি আবার নিচে আসেন কখন? পরদিন সকাল ঠিক 5টায়, তার আগে কখনোই নয়। সবই তো বুঝলাম, কিন্তু আমি বাড়ির ভিতর ঢুকবো কিভাবে? আর দারোয়ানই বা কেন আমাকে দরজা খুলে দেবে? এসব নিয়ে আপনাকে ভাবতে হবে না। আপনি যতক্ষণ না ভেতরে যাবেন দারোয়ান দরজা বন্ধ করবে না। ওসব ব্যবস্থা আমি করে রাখবো। এ তো হলো রাতের বন্দোবস্ত, কিন্তু দিনের বেলায় কি হবে? দিনের জন্য আলাদা করে কোনো ব্যবস্থা করতে হবে না। আপনি প্রকাশ্যে যেমন গিয়ে থাকেন তেমনই যাবেন। কেউ আপনাকে সন্দেহ করবে না, কেউ কিছু জিজ্ঞাসাও করবে না। কিছুক্ষণ পর বেঞ্চি থেকে ওরা দুজনেই উঠে পড়ল। তারপর ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল। ঘটনাটা আমার মনে পড়ে যাওয়াতে ভাবতে লাগলাম, সেই সাহেব আর মেমের সঙ্গে কি আজকের এই ঘটনাটার কোনো রকম যোগসাযোগ রয়েছে নাকি? তাদের মধ্যে যেসব কথাবার্তা সেদিন হচ্ছিল তার সঙ্গে আজকের ঘটনাস্থলে প্রায় হুবহু মিল দেখতে পাচ্ছি। বৃদ্ধ, লাইব্রেরি, মদের বোতল, গ্লাস, মদ্যপান শেষে রাত 11টার সময় উপরে যাওয়া, ফের ভোরবেলায় নিচে আসা, এই সব কটা কথাই এই ঘটনার সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। যদি সেই সাহেব আর মেমের আজকের ব্যাপারের সঙ্গে যোগাযোগ থাকেও, তাহলে বুঝবই বা কি করেছে তারা কারা, তাদের পরিচয় বা কি? অন্ধকারের মধ্যে ওদের কারোর মুখে তো আমি ভালোভাবে দেখতে পাইনি যে দেখলে আবার চিনতে পারবো। সেই মেম সাহেবকে আবছা যেটুকু দেখেছিলাম তার সঙ্গে মিস মেরির কিছুটা মিল থাকলেও সেই ভিত্তিতে তো আর কাউকে সন্দেহ করা যায় না। না, অন্য কিছু ভাবতে হবে। এমন একটা উপায় বার করতে হবে যেন সত্য নিজে হেঁটে এসে সকলের সামনে ধরা দেয়। ঘটনাস্থলে সব রকম ডাক্তারি পরীক্ষা শেষ হতেই ডেড বডি সহ মদের গ্লাস আর বোতল ল্যাব টেস্টে পাঠানো হলো। রিপোর্ট আসার পর দেখলাম লাশের পাকস্থলী আর মদের গ্লাসে ট্রুসিক অ্যাসিডের ট্রেস পাওয়া গিয়েছে, কিন্তু বোতলে কোনো রকম বিষের চিহ্ন নেই। এখন বৃদ্ধের মৃত্যুর কারণ সম্পর্কে কোনো সন্দেহই রইল না। এটাও স্পষ্ট হয়ে গেল যে মদের বোতলে নয়, বিষ দেওয়া হয়েছিল মদ ঢালার পর গ্লাসের মধ্যে। কিংবা এমনও হতে পারে যে খালি গ্লাসে বিষ মাখানো ছিল, তাতে মদ ঢেলে খেতেই সব শেষ। এখন প্রশ্ন হচ্ছে দুটো। এক, এই পুরো ঘটনাটা ঘটল কিভাবে? সুবের সাহেবকে কি তবে খুন করা হয়েছে? যদি তাই হয় তাহলে কাজটা করল কে? কাজের লোকের কাছে তো শুনলাম বৃদ্ধ রোজ নিজের হাতেই মদ ঢেলে খেতেন। এই অবস্থায় দ্বিতীয় কি বিষ মাখাতে পারে? বৃদ্ধের চোখের আড়ালে এইভাবে কার পক্ষে এই কাজটা করা সম্ভব? দ্বিতীয় প্রশ্ন, জুবের সাহেব আত্মহত্যা করেনি তো? হতেও তো পারে মদের গ্লাসে বিষ মিশিয়ে তিনি স্ব ইচ্ছায় এই কাজটা। কিন্তু তাই যদি হয় তাহলে রাতের খাওয়া দাওয়া সেরে ঠিক ঘুমোতে যাওয়ার সময়টাতেই কেন তিনি আত্মহত্যা করবেন? তাছাড়া নিজেকে শেষ করবার জন্য একটা কারণেরও তো প্রয়োজন আছে। কই, তদন্তে এখনো পর্যন্ত এমন কোনো কারণ তো উঠে এলো না যার জন্য তিনি আত্মহত্যা করতে পারেন। তাছাড়া তার মতো বৃদ্ধ লোকের পক্ষে প্রুসিক অ্যাসিডের মতো বিষ জোগাড় করা সে তো আর মুখের কথা নয়। তাহলে মৃত্যুটা হলো কিভাবে? যাই হোক, আরও একবার লাইব্রেরি ঘরটা তল্লাশি করা প্রয়োজন।
তিনি যদি আত্মহত্যা করে থাকেন তাহলে যে পাত্রে বিষ এনেছিলেন সেটা সেখানে কোনো না কোনো জায়গায় নিশ্চয়ই পাওয়া যাবে। তাছাড়া যদি কোনো সুইসাইড নোটও ছেড়ে গিয়ে থাকেন তবে সেটাও পাওয়ার একটা ক্ষীণ সম্ভাবনা রয়েছে। লাইব্রেরির মধ্যে এক পাশে একখানা টেবিল ছিল। কোনো রকম লেখাপড়া করতে হলে তিনি সেখানে বসেই করতেন। তার পাশে একটা বন্ধ দেরাজের মধ্যে কাগজপত্র থাকত। দেরাজের চাবি বৃদ্ধ তার পরনীয় কোটের পকেটে নিয়ে ঘুরতেন সর্বদা। লাশের খানা তল্লাশ করবার সময় এক গোছা চাবি পকেট থেকে উদ্ধার হয়েছিল এবং তার মধ্যেই কোনো একটা দেরাজের চাবি। টেবিল সংলগ্ন যে কটা আলমারি আছে তার প্রত্যেকটার চাবি আলাদা। ঘটনাস্থলে পৌঁছে এক এক করে দেরাজ আর আলমারি খুলতে লাগলাম। প্রথমেই যে দেরাজটা দেখলাম তার মধ্যে কতগুলো কাগজ ছিল, যার মধ্যে রয়েছে একটা স্ট্যাম্প মারা চিঠি আর একটা উইলের খসড়া। প্রথমে আমার বিশেষ একটা আগ্রহ হলো না। আমি কেবল খুঁজে চলেছিলাম যদি কোনো সুইসাইড নোট পাওয়া যায়। টেবিলের ভিতরে যতগুলো দেরাজ ছিল এক এক করে ভিতরের সব কিছু দেখে ফেললাম, কিন্তু যে জিনিসের সন্ধান করছি সেটা পেলাম না। এরপর লাইব্রেরির অন্য দিকগুলো খুঁজতে গেলাম, কিন্তু কোথাও সন্দেহজনক কিছু উদ্ধার হলো না। এখনো অবধি প্রাথমিক কিছু প্রশ্ন করা ছাড়া মিস মেরিকে আমরা তেমন কিছু জিজ্ঞাসাবাদ করিনি, যদিও তার একটা কারণ আছে। একে তিনি যাতে ইউরোপীয়, তার উপর কুমারী। বর্তমান আইনি নিয়ম অনুসারে এদেশের কোনো পুলিশ কর্মচারী তাকে সওয়াল জবাব করতে পারবে না। যে সকল ইংরেজ কর্মচারী এই অনুসন্ধানে নিযুক্ত ছিলেন, মেরিকে কোনো কথা জিজ্ঞাসা করা বা না করা একমাত্র তাদের উপরেই নির্ভর করছে। আমাদের সেই অধিকার নেই। যদিও কর্মসূত্রে ইংরেজ কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘদিনের ভালো সম্পর্কের খাতিরে আমি তাদের মধ্যে কিছু জনকে অনুরোধ করলাম যাতে তারা মিস মেরির সঙ্গে কথা বলে, এবং আমার অনুরোধ শোনাও হলো। চাকরকে দিয়ে সংবাদ পাঠানো হলো মিস মেরির কাছে। চাকর এসে জানালো তিনি যে কোনো একজন কর্মচারীকে উপরে ডেকে পাঠিয়েছেন। সুতরাং কাল বিলম্ব না করে তৎক্ষণাৎ একজন ইংরেজ পুলিশ কর্মচারী উঠে গেলেন উপরে। মিস মেরি বললেন, হ্যাঁ, ভিতরে আসুন। থ্যাংক ইউ মিস। কথা বলার অনুমতি দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আপনার বেশি সময় নেব না, সামান্য কিছু প্রশ্ন করব। বুঝতে পারছি। না, আমার কোনো আপত্তি নেই। আপনারা যা যা জানার জিজ্ঞাসা করতেই পারেন। ধন্যবাদ। আচ্ছা, মিস্টার জুবের সম্পর্কে আপনার বাবা, তাই তো? হ্যাঁ। তা আপনার কি মনে হয়, আপনার বাবাকে কি কেউ খুন করেছে নাকি তিনি আত্মহত্যা করেছেন? আমার মনে হয় না তাকে কেউ মেরে ফেলেছে। আমি ছাড়া যার এই পৃথিবীতে কেউ ছিল না, যিনি কিনা সারা সংসারের সঙ্গে একরকম সমস্ত সম্পর্কই পরিত্যাগ করেছিলেন, তাকে মারার পিছনে যে কারো স্বার্থ থাকতে পারে তা আমি মনে করি না। হয়তো তিনি আত্মহত্যাই করেছেন। আত্মহত্যার কারণ? তার যথেষ্ট বয়স হয়েছিল। ধীরে ধীরে তার শরীরও ভেঙে পড়ছিল। বেশি দিন বাঁচলে পাছে তাকে অন্যের গলগ্রহ হতে হয়, এই ভেবেই হয়তো তিনি নিজেকে মুক্তি দিলেন। কিন্তু তিনি বিষ পেলেন কোথা থেকে? যার অর্থের কোনো অভাব নেই, পরিচারকের অভাব নেই, যখন যা খুশি করুন, বাধা দেওয়ার কেউ নেই, তার পক্ষে কি আর সামান্য বিষ সংগ্রহ এমন কোনো কঠিন ব্যাপার? কোনো পরিচারক যে তাকে বিষ এনে দিয়েছিলেন, কই সেটা তো কেউ স্বীকার করলো না। ওরা সব এদেশীয় লোক, সামান্য কারণে মিথ্যে কথা বলতে ওদের আটকায় না। আর তার উপরে যখন দেখছে বিষপান করে তাদের মনিব মরেছে, তখন কি আর নিজের হাতে সেই বিষ আনার কথা আপনাদের কাছে স্বীকার করবে? আর তাছাড়া এমনও তো হতে পারে বাবা নিজেই বিষ এনেছিলেন। আসলে তিনি একা থাকতে পছন্দ করতেন ঠিকই, কিন্তু কোথাও যাওয়া আসা করার ক্ষেত্রে তার তো কোনো বাধা নিষেধ ছিল না। মিস্টার জুবের কাল কি কোথাও বেরিয়েছিলেন? আচ্ছা, আপনার কি মনে হয় তখনই কি উনি সঙ্গে করে?
না, কাল বাবা কোথাও বেরোননি। হতে পারে অন্য কোনো দিন বেরিয়েছিলেন যখন, তখন নিয়ে এসেছিলেন। তার মানে আপনি এক প্রকার নিশ্চিত যে তিনি আত্মহত্যা করেছেন? আমার তো তাই মনে হয়। আচ্ছা, আপনার বাবার কি কোনো আত্মীয় পরিজন রয়েছেন? না, আমি কেবল তার একমাত্র মেয়ে। মিস মেরিকে এই কয়েকটা কথা জিজ্ঞেস করেই ইংরেজ কর্মচারীটি ঘর ছেড়ে বেরিয়ে এলেন। ইয়েস মুখার্জি, মিস মেরির সাথে কথা বলে যা বুঝতে পারলাম তাতেই কোনো সন্দেহ নেই যে মিস্টার জুবেরকে কেউ হত্যা করেন। তিনি আত্মঘাতী হয়েছেন। বার্ধক্য যন্ত্রণা থেকে মুক্তি পেতেই তিনি হয়তো এই কাজ করেছেন বলেই মনে হয়। না, এসব তো মিস মেরির কথা। আপনি এই সিদ্ধান্তে কিভাবে আসছেন? যে কথা একজন বিলেতি মিসের মুখ থেকে বের হয়েছে তাতে কি আর কোনো রকম সন্দেহ থাকতে পারে? আপনারা যাই ভাবুন, যতই তদন্ত করুন, শেষ পর্যন্ত দেখবেন বৃদ্ধ আত্মহত্যা করেছেন। উপস্থিত সকলে ইংরেজ সহকর্মীটির কথা বিশ্বাস করলেও আমার মন থেকে কিন্তু খটকাটা গেল না। মিস মেরির আচরণ কেমন যেন অদ্ভুত ধরনের। তার জবানবন্দি শুনে আমি একটা ব্যাপারে বেশ আশ্চর্য হয়েছি। যে অবিবাহিতা মেয়ের বাবা ছাড়া এই জগতে আর কেউ নেই, তার এমন অস্বাভাবিক মৃত্যুর পরেও মেয়ের মধ্যে এতটুকু দুর্বলতা ধরা পড়ছে না কেন? যার অবর্তমানে সংসারের সমস্ত ভার তার উপর সম্পূর্ণভাবে এসে পড়বে, তার মৃত্যুতে মিস মেরির কোনো রকম দুঃখ হয়েছে বলে একেবারেই মনে হলো না। বরং বৃদ্ধ জুবের আত্মহত্যা করেছেন কেবল সেই কথা প্রমাণ করতেই তিনি ব্যস্ত। অথচ এইদিকে বাড়ি ভর্তি পুলিশ কিভাবে ব্যাপারটা তদন্ত করছে, কিভাবে ঘটনা তদারক করছে, সেসবের খোঁজ নিতে একটি বারের জন্য তিনি নিচে এলেন না। তার এমন আচরণ তার প্রতি আমার সন্দেহকে আরো বাড়িয়ে তুলছিল। একবার মনে হলো মিস মেরি অবিবাহিতা তরুণী। কোনো দুষ্ট চরিত্রের কারোর সাথে তিনি কি কোনো রকম প্রণয় সূত্রে আবদ্ধ হয়েছেন, এবং সেই প্রণয়ের জন্যই কি তার কোনো রকম অর্থের প্রয়োজন হয়েছে? সেই অর্থ বৃদ্ধ দিতে অরাজি হওয়ার কারণেই প্রণয়ের পরামর্শে তিনি কি বৃদ্ধ বাবার সমস্ত অর্থ হস্তগত করবার জন্য এই ভয়ানক কাণ্ডটা ঘটিয়েছেন নাকি? কিন্তু সামান্য টাকার জন্য এক কন্যা তার পিতাকে খুন করতে পারে, এটাই বা বিশ্বাস করি কিভাবে? কিন্তু এমনটা কি হতে পারে যে মিস মেরি তার প্রণয়ের চাপে পড়ে বাধ্য হয়েছেন এই কাজটা করতে? তাই যদি হয়, তবে এসব প্রমাণ করব কিভাবে? মনে মনে এইসবই ভাবছি, হঠাৎ এমন সময় একটা জিনিস দেখে থমকে গেলাম। বৃদ্ধের লাইব্রেরি খানা তল্লাশ করবার সময় যেসব জিনিসপত্র পেয়েছিলাম, সেগুলো তখনও এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ছিল। তার মধ্যেই চোখে পড়ল সেই উইলের খসড়া এবং চিঠিটা। আমি তাড়াতাড়ি গিয়ে সেগুলো তুলে নিলাম। প্রথমেই চিঠিখানা খুললাম। দেখলাম সেটা কলকাতা মহানগরীরই একজন বিখ্যাত ইংরেজ উকিলকে লেখা হয়েছে। তাতে লেখা আছে, মাননীয় উকিল মহাশয়, আপনার সহিত আমার সে দিবস যে সকল কথা হইয়াছিল তাহা বোধহয় আপনার বেশ মনে আছে। আপনার সেই কথা অনুযায়ী আমি একখানি উইলের খসড়া প্রস্তুত করিয়াছি। উহাতে আমার সমস্ত বিষয় কি রূপে ও কাহাকে কাহাকে প্রদান করিতে চাই, কেবলমাত্র তাহাই মোটামুটিভাবে লিখিত আছে। ইহা দেখিলেই আপনি আমার মনের ভাব অবগত হইতে পারিবেন ও সেইরূপ একখানি উইল দোস্তর মতো লেখাপড়া করিয়া আমার নিকট পাঠাইয়া দিবেন। আমার যেরূপ বয়স হইয়াছে ও শরীরের অবস্থা দিন দিন যেরূপ হইতেছে, তাহাতে আমি যে অধিক দিন বাঁচিব তাহা বোধ হয় না। এরূপ অবস্থায় আমার কর্তব্য আমার বিষয়াদি যাহা আছে তাহার একটি বন্দোবস্ত করিতে চাই। এই নিমিত্ত আমি উইল করিতে চাই। যত শীঘ্র পারেন আমার কার্য শেষ করিয়া দিবেন।
উইল লিখিবার সময় আর কোনো বিষয় জানিবার যদি আপনার প্রয়োজন হয়, তাহা হইলে আমার সহিত আরেকবার সাক্ষাৎ করিয়া সমস্ত অবস্থা জানিয়া লইবেন। আমি সমস্ত দিবসের মধ্যে বাহিরে যাই না বললেই চলে, সর্বদাই আপন বাড়িতে উপস্থিত থাকি। বিশেষ রূপে মনে রাখিবেন, এই বিলের বিষয়ে এখন যেন কেহ কোনো রূপে অবগত হইতে না পারে, ইহা যেন বিশেষ রূপে গোপন থাকে। আমার ইচ্ছা আছে উইল প্রস্তুত হইলে আমি উহা রেজিস্ট্রি করিয়া রাখিব এবং আসল বিলখানাও আপনাদিগের দপ্তরে থাকিবে। আমার মৃত্যুর পর উইলের মর্মানুসারে আমার উত্তরাধিকারীগণকে আপনারা সংবাদ প্রদান করিয়া তাহাদিগকে সমস্ত সম্পত্তি বুঝাইয়া দিবেন। চিঠিটা পড়বার পর বৃদ্ধ জুবেরের তৈরি উইলের খসড়ার কপিখানাও মন দিয়ে দেখতে লাগলাম। তাতে লেখা আছে, আমার যে সকল স্থাবর ও অস্থাবর সম্পত্তি আছে এবং এবং যার যার তালিকা এই উইলের মধ্যে প্রদর্শিত হলো তা আমি নিম্নলিখিত রূপে ভাগ করে দিলাম। বলা বাহুল্য, আমার মৃত্যুর পর এই উইলে লিখিত সমস্ত নির্দেশাদি অক্ষরে অক্ষরে পালন হবে। আমার জীবিতকালে এই উইলের কোনরূপ সত্য আমলে আসবে না। আমার বিষয় সম্পত্তি ভাগ করার আগে আমি আমার নিজের সম্পর্কে কিছু বৃত্তান্ত এই উইলের মধ্যে উল্লেখ করা কর্তব্য বলে মনে করি, কারণ আমি পরলোক গমন করিলে আমার সমস্ত অতীতের বিবরণ অজ্ঞাতই থেকে যাবে। আমার জন্মস্থান ইউরোপের কোনো এক অংশে। শৈশবেই আমার মা বাবা মারা যান। আমি সাধারণের অনুগ্রহের ওপর নির্ভর করে জীবন ধারণ করি। যখন আমার বয়স 15 কি 16, সেই সময় আমি সৈনিক বিভাগে সামান্য পদাতিক রূপে যোগ দিই এবং সৈন্যদলের সঙ্গে ক্রমে ভারতবর্ষে এসে উপস্থিত হই। আমি সামান্য পদাতিক সৈন্য হলেও 34 বছর বয়সের পর আমায় আর এ পদে থাকতে হয়নি। আমার করা অনেক ভালো ভালো কাজের জন্যে আমি ক্রমেই আমার ঊর্ধ্বতন কর্মচারীদের পরিচিত মুখ হয়ে উঠি এবং পরিশেষে সীমান্ত প্রদেশেও একটা যুদ্ধে বিশেষ যুদ্ধ কৌশল প্রদর্শন করি এবং আমাদের প্রধান সেনাপতির জীবন রক্ষা করতেও আমি সমর্থ হই। আর এরই কারণে প্রধান সেনাপতি আমার উপর 4 পর্যায়ে সন্তুষ্ট হন। সেই যুদ্ধের সংবাদ ইংল্যান্ডে প্রকাশকালীন তিনি তাতে আমার কথা বিশেষভাবে বীরত্বের সাথে বিবৃত করে পরিশেষে এও লেখেন যে এই যুদ্ধে যদি জুবের না থাকতেন বা তিনি আমাকে যেভাবে রক্ষা করেছিলেন তা না করলে আমি তো বাঁচতামই না। তাছাড়া সেই যুদ্ধে জয়লাভের বদলে আমাদের সবাইকে শত্রুদের হাতে প্রাণ দিতে হতো। সেনাপতি আমার বিষয়ে এইভাবে বিলাতীয় কর্মচারী ও মহাসভার কাছে প্রশংসা করবার বেশ অল্প কিছুদিনের মধ্যেই আমি পদাতিকের পদ থেকে বিনা পরীক্ষায় উচ্চতর কর্মচারী পদে উন্নীত হলাম এবং ক্রমে ক্রমে দলের নেতৃত্ব পদ পর্যন্ত পদমর্যাদা লাভ করলাম। এই সময়গুলো থেকেই আমি অল্প অল্প করে অর্থ সঞ্চয় করতে থাকি। পরিশেষে একটা যুদ্ধে ভাগ্যলক্ষ্মী আমার ওপর অতিশয় সুপ্রসন্ন হলেন। সেই যুদ্ধে আমার যে পরিমিত অর্থ জোগাড় হয়েছিল তার জন্যই আমি এখনো অবধি সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে পারছি। যখন আমার হাতে প্রচুর টাকা এলো তার কিছুদিন পরেই আমি বিয়ে করি। আমার স্ত্রীও ইউরোপেই থাকেন। তিনি একজন সেনাপতির কন্যা। আমি পরিণয় সূত্রে আবদ্ধ হওয়ার কিছুদিন পরেই একটি যুদ্ধ পরিচালনার ভার আমার ওপর এসে পড়ে। কাজেই আমায় তৎক্ষণাৎ সেনাবাহিনীর সঙ্গে রওনা হওয়ার আদেশ দেওয়া হয়। সেই সময় আমার স্ত্রী অত্যন্ত অসুস্থ ছিলেন। আমি ভীষণ চেষ্টা করি যাতে আমায় তাকে ছেড়ে না যেতে হয়, কিন্তু সকল চেষ্টা বিফলে যায়। অগত্যা আমি পীড়িত স্ত্রীকে
সেইখানে একা রেখে যুদ্ধে যাই, কিন্তু ভগবানের কৃপা সেই যুদ্ধে আমাকে বেশি দিন থাকতে হলো না। 2-1 মাসের মধ্যেই যুদ্ধ শেষ হতে আমি তাড়াতাড়ি ফিরে আসি। ফিরে দেখি তখনও আমার স্ত্রী সম্পূর্ণরূপে সেরে ওঠেননি। আমি চিন্তিত হয়ে পড়ি, আবার কবে বাইরের ডাক আসে আর পুনরায় তাকে একা ফেলে রেখে যেতে হয়। তাই মনে মনে একটা সিদ্ধান্ত নিলাম। পরদিনই আমি চাকরিতে ইস্তফা দিয়ে আজমিরের কাছে একখানা বাড়ি কিনে সেখানে দুজন মিলে থাকতে শুরু করি। আমাদের বাড়ির চারপাশে প্রায় সকলেই জাতিতে ইংরেজ ছিলেন। এর বছর 2 পর আমাদের ঘর আলো করে এক পুত্র সন্তান জন্ম নিল। তাকে আমি আমার সাধ্যমতো লেখাপড়া শেখাতে থাকি এবং একটু বড় হলে তাকে বিলাতে পাঠিয়ে দিই। সেখান থেকে সে পড়াশুনো করে ডাক্তারি পাশ করে পুনরায় আজমিরে ফিরে আসে এবং আমার বাড়িতেই ডাক্তারির প্র্যাকটিস আরম্ভ করে। এখনও সে সেখানেই ডাক্তারি করে। এখন তার বিস্তর নামডাক হয়েছে। সমাজের 10 জন লোক তাকে এক ডাকে চেনে। সে বিয়ে করে রীতিমতন সংসার করছে। তার 2টি ছেলেও আছে, কিন্তু আমার সাথে তাদের কোনো যোগাযোগ নেই। এমনকি চিঠিপত্রও দেওয়া নেওয়া হয় না। কেন যে আমাদের বাবা ছেলের মধ্যে সম্পর্কের এরকম অবনতি হলো, তাও আজ বলছি। আমার ছেলে বিলেত থেকে ডাক্তারি পাশ করে ফেরার কিছুদিন পরেই আমার স্ত্রীর মৃত্যু হয়। সে চলে যাবার পর থেকেই আমারও মনের গতি ক্রমে পরিবর্তিত হয়ে পড়ে। বয়সকালেও আমি যে পথের দিকে কখনো পা বাড়াইনি, আজ কেন জানি না সেই রাস্তায় আমি সজ্ঞানে নামলাম। আমার বাড়ির কাছে একজন ইংরেজ তার স্ত্রীর সঙ্গে বাস করতেন। আমাদের পরস্পরের সঙ্গে আলাপ ছিল, যাতায়াতও ছিল। সেই ইংরেজ পত্নীর সঙ্গেই ক্রমেই আমার অবৈধ সম্পর্ক জন্মে এবং কিছুদিন পরেই সবাই সবটা জেনে যায়। সেই ভদ্রলোক ব্যাপারটি জানা মাত্রই আমায় ও তার স্ত্রীকে রীতিমতো হত্যা করতে উদ্যত হন। অশান্তি চরমে ওঠে। তার স্ত্রী তার মনের কথা বুঝতে পেরে একদিন স্বামীকে স্পষ্টই বলে, যদি আমার চরিত্রের ওপরে তোমার সন্দেহ হয়, তাহলে আইনের আশ্রয় নিয়ে তুমি অনায়াসেই আমাকে ছেড়ে দিতে পারো। উত্তরে তার স্বামী বলেন, তোমরা যদি ভেবে থাকো আমি আমাদের বিয়ে ভেঙে দেব, তারপর তুমি আমারই সামনে বসে জুবেরের সঙ্গে ফুর্তি করবে, তাহলে ভুল ভাবছো। আমি সবটা ঠিক করে রেখেছি, সব। এই যে এই পিস্তলখানা দেখছো, এটা তো তোমাদের দুজনেরই জন্যে। শুধু একবার তোমাদের হাতে নাতে ধরি, তারপর তোমাদের এই নোংরামি আমারই হাতে শেষ হবে। আর আমি নিশ্চিত সেদিন আসতে আর বেশি দেরি নেই। এই কথা শুনে আমাদের ভয় হলো। আমরা দুজনে গোপনে পরামর্শ করে আমার নগদ টাকা কড়ি যা ছিল সেসব নিয়ে এক রাতে চুপি চুপি বাড়ি ছেড়ে পালিয়ে গেলাম। আমি যার সাথে পালিয়ে এলাম তার একটি বছর 2 মেয়েও ছিল। তিনি তাকেও সঙ্গে করে আনলেন। সেই মেয়েই এখন এখানে আমার নিজের মেয়ে বলে পরিচিত। ওর নামই মেরি। পাপের কি ভয়ানক শক্তি, অবৈধ প্রণয়ের কি মায়াবিনী ক্ষমতা। নিজের প্রাণ অপেক্ষা প্রিয়তম সন্তানকে সেখানে পরিত্যাগ করে, নিজের বাড়ির মায়া ত্যাগ করে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মুখে কালি দিয়ে, এতদিনের সঞ্চিত নিজের সকল মান সম্ভ্রম গৌরব জলাঞ্জলি দিয়ে
অগাধ অন্ধকারের ভেতর হাসতে হাসতে প্রবেশ করলাম। সে সময় আমার বয়স নেহাত অল্প ছিল না, তাও কি করছি, কেন করছি তার হিতাহিত জ্ঞান আমার ছিল না। সেই বিষম প্রণয়ের ছলনায় সব যেন ভুলে গেলাম। এরপর মেরির মায়ের সঙ্গে এসে কলকাতায় এ বাড়িতে উঠলাম। সেই থেকে এখানেই আছি। যে পর্যন্ত স্ত্রী বা স্বামী আদালতের রায় অনুযায়ী একে অপরকে পরিত্যাগ না করেন, সেই অনুসারে তাদের কেউই পুনরায় বিয়ে করতে পারে না, আর করলেও তা বৈধ হয় না। সুতরাং মেরির মাকে আইন অনুযায়ী নিজের বিবাহিতা স্ত্রীরূপে আমি গ্রহণ করতে পারলাম না। কিন্তু তার সত্ত্বেও দুজনে স্বামী স্ত্রীর মতো একসঙ্গে থাকতে লাগলাম। এইভাবে বেশ কিছু বছর গেল। ভালো যে ছিলাম না সেটা বললেও মিথ্যাচার করা হবে, কিন্তু বেশি দিন আর ভালো থাকা হলো না। মেরির মা আমায় ছেড়ে চলে গেলেন পরপারে। আমার কাছে শুধু রয়ে গেল মেরি। সে যখন মায়ের সঙ্গে তার বাড়ি ছেড়ে বেরিয়ে আসে তখন সে খুবই ছোট। এসব ব্যাপারে সে কিছুই জানতো না। আমিও কখনো তাকে কিছু জানাইনি। তবে তার মা তাকে কখনো কিছু বলেছিল কি না তাও আমি জানি না। মেরি চিরকাল আমাকেই তার বাবা বলে জানে। মেরির মায়ের মৃত্যুর পর একবার ভেবেছিলাম ছেলের কাছে আবার আজমিরে ফিরে যাই, কিন্তু লজ্জায় যেতে পারিনি। তাছাড়া মেরি এখনো পর্যন্ত বিয়ে করেনি। অবিবাহিত অবস্থায় তাকে কোথায় বা রেখে যাই, এসব কিছু ভেবেচিন্তে আর আমার এ বাড়ি থেকে বেরোনো হলো না। আমার স্থাবর বিষয়ের মধ্যে আজমিরের সেই বাড়ি ছাড়া আর কিছুই নেই, যে বাড়ি কিনা আমি ছেড়েছি বহুকাল। এখন আমার ছেলে ও তার পরিবার সেখানে বাস করে, সুতরাং ওটা ওদেরই রইল। তারা ওখানে যেমন ছিলেন, যেমন আছেন, তেমনই থাকবেন। আমার ছেলে তার ইচ্ছে মতো সে বাড়ি দান বা বিক্রয় করতে পারে। আমার নগদ যা কিছু অর্থ আছে সে সমস্তই আমি কোম্পানির কাগজে ট্রান্সফার করে রেখেছি। ওই সকল কাগজ বেঙ্গল ব্যাংকে জমা আছে। সেসব থেকে যে সকল সুদ পাওয়া যায় তা দিয়েই আমি আমার সংসারের খরচপত্র চালিয়ে থাকি। আমার সেসব কাগজ আমি এইভাবে ভাগ করে দিলাম। আমার এখন যে কাগজ রয়েছে তার মূল্য 2,25,000 টাকা। এর মধ্যে আমার ছেলে পাবে 1 লক্ষ টাকা, 2 জন পৌত্র পাবে 25,000 হিসাবে 50,000 টাকা, পুত্রবধূ পাবে 25,000 টাকা, আর আমার মেয়ে বলে পরিচিত মেরি পাবে 25,000 টাকা। কিন্তু যদি মেরি বিয়ে না করে, চিরকাল সে অবিবাহিত থাকে, তাহলে 1 পয়সাও সে পাবে না। তখন সে অর্থটিও আমার পুত্রের হবে। অবশিষ্ট যা থাকবে তার মধ্যে আমার ভৃত্যগণ প্রত্যেকে 250 টাকা করে পাবে। এছাড়া আমার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদন করতে যা ব্যয় হয় তা বাদে যা অবশিষ্ট থাকবে সেটা আমার পুত্রের ইচ্ছা মতো দারিদ্রদের দান বা অপর কোনো সৎকর্মে ব্যয় হবে। এছাড়া আমার ঘরে যে সকল জিনিসপত্র আছে তা সব কিছুই মেরির হবে। কেবল লাইব্রেরির বইগুলো তিনি পাবেন না। কিন্তু যদি মেরি বিয়ে করে ও তার স্বামী বিদ্যোৎসাহী হয়,
তাহলে আমার লাইব্রেরির সমস্ত বই তারা ব্যবহার করতে পারবেন, তবে কখনোই সেগুলো বিক্রয় করতে পারবেন না। নতুবা আমার পুত্র আমার বইগুলি গ্রহণ করবেন এবং এই ক্ষেত্রে তিনি কখনোই সেগুলি বিক্রয় করতে পারবেন না। তিনি নিজের কাছে বইগুলি না রাখতে চাইলে কোনো সাধারণ লাইব্রেরিতে সেই সকল বই দান করবেন। আমার ব্যবহৃত ঘড়ি ও চেন আমার পুত্রের হবে এবং আংটি দুটির মধ্যে একটি হবে মেরির আর আরেকটি হবে আমার পুত্রবধূর। উইল আর চিঠির খসড়া পড়ে আমার মনে হলো জুবের সাহেব নিশ্চয়ই এর আরেক কপি তার উকিলের কাছেও পাঠিয়ে দিয়েছেন। তাহলে একবার এই উকিলের সঙ্গে কথা বলাটা প্রয়োজন। এই ভেবে তৎক্ষণাৎ তার সঙ্গে দেখা করতে গেলাম। হ্যাঁ, অনেক আগে একবার মিস্টার জুবের সাহেবের সঙ্গে দেখা হয়েছিল বটে। সেই সময় তার বিষয় আশয়ের উইল করা নিয়ে কথাবার্তাও হয়। জুবের সাহেব জানান যে তার ইচ্ছামতো কোন বিষয় আশয় কাকে দেবেন সেটার একখানা খসড়া প্রস্তুত করে আমার অফিসে পাঠাবেন, কিন্তু তারপর কোনো রকম কাগজপত্র আর আমার অফিসে পাঠাননি। সুতরাং কোনো রকম উইল প্রস্তুত করার প্রশ্নও নেই। আশ্চর্য, নিজের শারীরিক দুর্বলতার কথা ভেবে তিনি উইলের খসড়া বানালেন, অথচ তা পাঠালেনই না। তাহলে কি আপনার কাছে সেটা পাঠাবার আগেই তার মৃত্যু হলো? কিন্তু তার চেয়েও বড় প্রশ্ন, উইল ফাইনাল না হওয়ার আগে তিনি আত্মহত্যা করবেন কেন? ঠিক। ওদিকে মিস মেরি যখন আবার জানেন যে তিনি বৃদ্ধের একমাত্র কন্যা, তখন তিনি নিশ্চয়ই ভেবেছেন সমস্ত সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী তিনিই হবেন। কিন্তু মিস মেরি যদি কোনোভাবে জেনে গিয়ে থাকেন যে তিনি এই বিশাল সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী নন, এত বড় বিষয়ের খুব সামান্যই অংশ তার রয়েছে, তাহলে স্বাভাবিকভাবেই তিনি তা হতে দেবেন না। তাহলে তো বৃদ্ধের যত তাড়াতাড়ি সম্ভব উইলের লেখাপড়া সেরে ফেলা উচিত ছিল, কিন্তু সেসবের তো কিছুই হয়নি। মাথায় অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, কিন্তু উত্তর পাচ্ছিলাম না। পরদিন আবার গেলাম জুবেরের বাড়ি। লাইব্রেরি ঘরের ভিতরে গিয়ে ঢুকলাম। যদি কোনোভাবে আর কোনো সূত্র চোখে পড়ে এই ভেবে আবারও এদিক ওদিক হাতড়াতে লাগলাম। ভাগ্যটা ভালো, কিছুক্ষণের মধ্যেই বেশ অদ্ভুত একটা জিনিসের উপর আমার হাত পড়ল। একদম কোণে রোয়াকের উপরই ভাগে একখানা পিয়ন বুক রাখা। কি আশ্চর্য, এটা তো আগে দেখিনি। তাড়াতাড়ি বইটা সেখান থেকে নামিয়ে এনে উল্টে পাল্টে দেখতে লাগলাম এবং তার একটা জায়গায় চোখ পড়তেই আমি থমকে গেলাম। আরে এটা কি? উইলের খসড়া চিঠিটা সেই উকিলের কাছে পাঠানো হয়েছে। শুধু তাই নয়, একজন ইংরেজ তাতে সইও করেছেন। তখনই পিয়ন বুকটা নিয়ে আবারও সেই উকিলের বাড়িতে গেলাম। উকিল বললেন, কই না তো, এই খসড়া বা চিঠি কোনোটাই তো আমি পাইনি। এমনকি সইয়ে আমার নাম থাকলেও এটা আমার করা সই নয়। আমার সই তবে কে নকল করলো, আর কেনই বা করলো? আবার ফিরে এলাম জুবে সাহেবের বাড়ি। বাড়ির চাকর, খানসামা, দারোয়ান, মালিক সকলকে ডেকে পাঠালাম। জিজ্ঞাসা করলাম, এই পিয়ন বুকটা ভালো করে দেখো। তোমার মনিব তার মৃত্যুর আগে কোনোদিন কোনো কাগজ বা চিঠির সঙ্গে কি এই বইটা কারোর হাতে দিয়েছিলেন? সত্যি কথা বলবে। পুলিশের কাছে কিন্তু সত্যি গোপন করার চেষ্টা ভুলেও করো না, নইলে। আগে আগে হুজুর মনিব দিয়েছিলেন। তোমাকে? তুমি তো এই বাড়িতে দারোয়ানির কাজ করো। আগে হুজুর। তা কি বলে তিনি এগুলো তোমার হাতে দিয়েছিলেন? আগে একদিন সকালে তিনি আমায় ডাকলেন, খুব বড় একখানা চিঠির সঙ্গে আমাকে ওটা দিলেন। বললেন উকিলের নাম লেখা আছে, তার বাড়িতে যেন এগুলো দিয়ে আসি। তা দিয়েছিলে?
মানে হুজুর, মানে আসলে কি আমতা আমতা করছো? যা বলবে স্পষ্ট করে বলো। এটা কি দিয়ে এসেছিলে উকিলকে? না হুজুর। দাওনি? চিঠিটা নিয়ে তাহলে কি করলে? বিশ্বাস করুন হুজুর, আমি কিছু করিনি। আমি যখন চিঠি নিয়ে যাচ্ছিলাম সেই সময় রাস্তায় মেরি মেম সাহেবের সঙ্গে আমার দেখা হয়ে গেল। একখানা টমটমে তিনি আর আরেকজন সাহেব এসেছিলেন। রাস্তায় আমাকে দেখি তিনি টমটম থামিয়ে ডাকলেন, এ কি, কোথায় যাচ্ছ? আগে দিদিমণি, মানে মনিব একখানা চিঠি দিয়েছেন, ওটাই দিতে যাচ্ছি। কই দেখি। তিনি আমার হাত থেকে সেটা প্রায় ছিনিয়ে নিলেন। আমি চাকর মানুষ, কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে রইলাম। পিয়ন বইটা দেখে নিয়ে দিদিমণি তার সঙ্গে থাকা সাহেবকে ইংরেজিতে কি সব যেন বললেন। মেম সাহেবের কথা শুনে তিনি পিয়ন বইটা নিজের হাতে নিয়ে পড়ে দেখলেন। তারপরেই কোটের পকেট থেকে একখানা পেন্সিল বার করে ওই বইতে সই করে দিয়ে আমায় বললেন, এটা আমারই চিঠি, তোমাকে আর আমার অফিস পর্যন্ত যেতে হবে না, বাড়ি ফিরে যাও। সাহেব পিয়ন বইটা আবারও আমার হাতে ফিরিয়ে দিলেন। আমিও বাড়ি চলে গেলাম। চিঠিখানা কিন্তু মেম সাহেবের হাতেই থাকলো। আমি ফিরে এসে কেবল বইটা আমার মনিবের সামনে টেবিলের উপর রেখে দিলাম। তিনি সেটা একবার খুলে দেখে আমাকে আবার রেখে দিলেন। যিনি সই করলেন বলছো, সেই সাহেবকে তুমি চেনো? খুব চিনি বাবু, এবারই সবাই তো তাকে চেনে। দিনের বেলা তিনি তো রোজই আমাদের এই বাড়িতে আসেন, মেম সাহেবের সঙ্গে সারাক্ষণ আমোদ আহ্লাদ করে বেড়ান। তাছাড়া মানে হুজুর, মানে যা বলার পরিষ্কার করে বলো। একে প্রায় প্রতিদিন রাত্রে মনিব শুতে চলে গেলেই সাহেব আসেন। মনিব আবার ভোরে ওঠার আগে ওই সাহেব আবার চলে যান। তিনি কোথায় থাকেন জানো? আগে হুজুর তা তো জানি না। মনিব মারা যাবার পর তিনি আর আগের মতোই বাড়িতে আসছেন না। ওই এক আধবার মতন এসেছিলেন আর কি। ধীরে ধীরে আমার মনের সমস্ত অন্ধকার দূর হতে লাগলো। আমি প্রায় নিশ্চিত হলাম এই উইলি বৃদ্ধ জুবেরের অস্বাভাবিক মৃত্যুর কারণ। সাথে এটাও বুঝতে অসুবিধা হলো না যে মিস মেরি নিজে বা অন্য কারোর দ্বারা এই ঘটনাটা ঘটিয়েছেন। আমরা যে কয়েকজন দেশীয় কর্মচারী এই অনুসন্ধানে নিযুক্ত ছিলাম, তারা সকলেই আমার মতে সায় দিলেন। এখন এই মোকদ্দমার অনুসন্ধান এগিয়ে নিয়ে যেতে হলে মিস মেরিকে ভালো করে জিজ্ঞাসাবাদ করা দরকার, প্রয়োজনে তাকে গ্রেপ্তার করাও দরকার। কিন্তু বাধা একটাই, এই কাজ এদেশীয় কর্মচারীরা করতে পারবেন না। সুতরাং এই তদন্তে হস্তক্ষেপ করতে হলে ইংরেজ কর্মচারীর সাহায্য নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু ওরা কি আর আমাদের কথা বিশ্বাস করবেন? আমাদের ধারণার কথা বললে হয়তো আমলই দেবেন না। তবু একবার চেষ্টা করে দেখা যাক। পরামর্শ করে আমরা কয়েকজন এদেশীয় পুলিশ কর্মচারী গেলাম ইংরেজ ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে। এ পর্যন্ত পাওয়া সকল প্রমাণ এবং সেই সাপেক্ষে আমাদের সিদ্ধান্তের কথা তাদের জানালাম। ইন্সপেক্টর বললেন, মিস মেরি একজন খাঁটি সম্ভ্রান্ত ইউরোপীয় মহিলা হয়ে নিজের বাবাকে হত্যা করবেন এমন অনুমান করাটাই কিন্তু ভুল হয়েছে তোমাদের। তোমরা তদন্তটা ভুল পথে চালনা করছো, বন্ধ করো এসব। আমাদের কোনো কথাই তো শোনা হচ্ছে না। এত প্রমাণ থাকা সত্ত্বেও কেউ তো তোমার এই সিদ্ধান্ত আমলই দিল না। তাহলে এখন কি করণীয় প্রিয়নাথ? দেখো, উপরতলার কর্মকর্তারা যখন
আমাদের বিপক্ষে কথা বলছেন, তখন এই কেস থেকে আমাদের বেরিয়ে যাওয়াটাই বোধহয় ঠিক হবে। দেখো, এই মোকদ্দমা যদি কিনারা না হয় তাহলে আমাদের কোনো অনিষ্ট হবে না, কিন্তু এরপর ওই কেস নিয়ে আর এগোতে গিয়ে যদি কোনোভাবে মিস মেরির অনিষ্ট করবার চেষ্টা করি, তাহলে শেষমেশ আমাদের চাকরি নিয়ে টানাটানি না পড়ে। সমাধানের এত কাছে এসেও হাল ছেড়ে দেব, তাই বলে আমাদের তদন্ত যখন এই সিদ্ধান্তকে প্রায় নিশ্চিত করেই দিচ্ছে যে মিস মেরি দোষী, তখন কর্তব্য কর্মের খাতিরে হলেও আমাদের আর পিছিয়ে আসাটা উচিত হবে না। অন্তত আমি এই অধর্মটা করতে পারবো না। যেভাবেই হোক মিস মেরিকে জিজ্ঞাসাবাদ করব, দেখব যে তিনি আমাদের প্রশ্নের কি জবাব দেন। তোমরা সবাই এখানে বসে কি করছো? এইভাবে হাত গুটিয়ে বসে থাকলে কি এই মোকদ্দমার কিনারা হবে? কথাটা শুনে আমরা সকলেই পিছন ঘুরে তাকালাম। দেখি আমাদের অজান্তে কখন যেন একজন ইংরেজ অফিসার পিছনে এসে দাঁড়িয়েছেন। পদমর্যাদায় ইনি আমাদের সিনিয়র, কিন্তু অন্যান্য ইংরেজ কর্মকর্তাদের সঙ্গে তার বিশেষ বনিবনা হয় না, কারণ তিনি বাকিদের মতো নন। ইনি ঠিককে ঠিক আর ভুলকে ভুল বলেই মনে করেন। দোষীকে দোষী এবং নির্দোষীকে নির্দোষ বলাই কর্তব্য বলে মনে করেন তিনি। এক্ষেত্রে অপরাধী ভারতীয় নাকি ইউরোপীয় সেসব যুক্তি এনার কাছে খাটে না। সুতরাং তার সঙ্গে অন্যান্য ইংরেজ কর্মচারীদের মতের অমিল হামেশাই হয়। আমি বললাম, আমরা তো এই মামলার কিনারা প্রায় করেই এনেছি, কিন্তু আপনারা আর তা চান কই? আমাদের তো হাত পা বাঁধা। এই মামলার বিষয়ে আমি অল্প বিস্তারিত শুনেছি, কিন্তু সবটা জানি না। গোড়া থেকে খুলে বলতো আমাকে পুরোটা। এখনো অবধি তদন্তে যা যা জানতে পেরেছি তা থেকে যে সিদ্ধান্তে উপনীত হয়েছি সবটাই ওনাকে বললাম। সেই খসড়া আর চিঠিটাও দেখালাম তাকে। দারোয়ানের কাছ থেকে সেগুলো হস্তগত করে মিস মেরি ঠিক কি করেছিলেন সেগুলো বলতে ভুললাম না। সব শুনে তিনি বললেন, মিস মেরির যিনি সঙ্গী ছিলেন সেই ইংরেজ সাহেব, তাকে কেন এখনো ধরনি তোমরা? ঘটনাগুলো শুনে যা বুঝলাম তিনিও তো সন্দেহের ঊর্ধ্বে নন। স্যার, উপর মহল থেকে আমাদের স্পষ্টতই জানানো হয়েছে আমরা যেন এই কেস নিয়ে আর না এগোই। সুতরাং আমাদের পক্ষে এই অনুসন্ধানে হস্তক্ষেপ করা আর সম্ভব নয়। ইংরেজ শাসন এতটা ঠুনকো হতে পারে না। বিনা অপরাধে কেউ শাস্তি পেলে যেমন আইনের অপমান, তেমনভাবে কোনো দোষী অধরা রয়ে গেলে তা আমাদের ব্যর্থতা। ইংরেজ আইনে সাদা কালো কোনো প্রভেদ নেই, বড় ছোট ফারাক নেই, রাজা দরিদ্রের পার্থক্য নেই। দেশীয় হোক বা বিদেশি শ্বেতাঙ্গ হোক বা কৃষ্ণাঙ্গ, সবার ক্ষেত্রেই আইন সমান। তোমাদের সাহসে না কুলায় তো আমার সাথে এসো। এই মুহূর্ত থেকে আমি নিজেই মোকদ্দমার অনুসন্ধান করব। ইংরেজ সাহেবের কথা শুনে আমাদের মনের আশা উদয় হলো। এবারে বুঝি এই কেসের যথাযথ কিনারা হবে। সুতরাং আমরা সকলেই ইংরেজ সাহেবকে সব রকমভাবে সাহায্য করতে সম্মত হলাম। ইংরেজ সাহেবকে সাথে নিয়ে আমরা জুবেরের বাড়িতে এসে হাজির হলাম। কোনো রকম ভূমিকায় না গিয়ে উনি সরাসরি মিস মেরিকে ডেকে পাঠালেন। সেই সঙ্গে তার ইংরেজ বন্ধুটিও। এখনো সময় আছে, প্রকৃত সত্যটা বলে দিন, নয়তো মিস্টার জুবেরের সঙ্গে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে তার চেয়েও ভয়াবহ কিছু হবে আপনাদের সঙ্গে। লক্ষ্য করে দেখলাম মিস মেরির মুখখানা কেমন যেন ফ্যাকাশে হয়ে গিয়েছে। তবুও তিনি তার আগের কথাতেই স্থির রইলেন। বলাই বাহুল্য, ইংরেজ সাহেব ওনার কোনো কথাই বিশ্বাস করলেন না, বরং আমাদের আদেশ দিলেন মিস মেরির ঘরখানা তল্লাশি করতে। এতদিন নিয়মের বাঁধনে আটকা পড়ে আমরা যেটা করতে পারিনি, আজ সেটা সুযোগ পেয়ে নতুন করে যেন উদ্দীপনা পেলাম। মিস মেরি আর ওনার সাথীকে পাহারায় রেখে চলো, আমরা মিস মেরির ঘরে তল্লাশি করে দেখি। খুব বেশি খোঁজাখুঁজি করতে হলো না। দেরাজের ভিতর উইলের খসড়া আর সেই উকিলের চিঠিখানা পাওয়া গেল। এবার বলুন তো মিস মেরি,
এই উকিলের চিঠি আর এই উইলের খসড়াটা আপনার কাছে এলো কোত্থেকে? এই যে স্যার, এই শিশিটা পেলাম অন্য আলমারি থেকে। ফ্রুসি অ্যাসিড, তাও আবার 1/4 খালি। এই বিষয়ে তো মৃত্যু হয়েছিল মিস্টার জুবেরের, তাই না মিস মেরি? এটা আপনি কোথায় পেলেন? টেবিলের ওপরে। আসলে লাইব্রেরির ভেতরে টেবিলের ওপর ওগুলো পড়েছিল, কি জিনিস বুঝতে পারিনি, তাই তুলে রেখেছিলাম আমার আলমারিতে। এমন আর কোন কোন জিনিস পাওয়া যেতে পারে আপনার আলমারি থেকে মিস মেরি? আর এই অচেনা জিনিস তুলে রাখার অভ্যাস আপনার কতদিনের? ভালো মানুষ সাজার চেষ্টা করবেন না, সময় থাকতে অপরাধ স্বীকার করুন, তাতে আপনাদের পরিস্থিতি নতুন করে আর খারাপ হবে না। মুখার্জি, এদের গ্রেপ্তার করুন। আর কোনো কথা অস্বীকার করলে তার জন্য আলাদা ব্যবস্থা নিতে হবে। আমি স্বীকার করছি, হ্যাঁ, মদের গ্লাসে বিষ আমি মাখিয়ে রেখেছিলাম। তাতে মদ ঢেলে খাবার সাথে সাথেই বাবা মানে মিস্টার জুবেরের মৃত্যু হয়। মানছি সব দোষ আমার। আমি মেনে নিলাম অফিসার, হ্যাঁ, সব দোষ আমার। মুখার্জি, মিস মেরির বক্তব্য বিস্তারিতভাবে লিপিবদ্ধ করে তাতে ওর হস্তাক্ষর করিয়ে নিতে ভুলবেন না। আর ওর সঙ্গীর কী হবে স্যার? ওর সঙ্গী মানে তো ওই ইংরেজ ভদ্রলোক। ওর বিরুদ্ধে কোনো প্রমাণ পেয়েছো এই ঘটনায় জড়িত থাকার? না স্যার। তাহলে তো কিছু করার নেই, ওকে আপাতত ছেড়ে দিতে হবে আমাদের। মিস মেরিকে বিচারের জন্য বিচারকের কাছে পাঠানো হলো, কিন্তু ইংরেজ আইন অনুসারে তার কোনো বিচারদণ্ড ঘটল না। তবে ঈশ্বরের বিচারের কাঠগড়ায় তিনি কিন্তু ছাড়া পেলেন না। বেশ কয়েক মাস পর হাজতে থাকার সময় গুরুতর অসুস্থ হয়ে পড়েন মিস মেরি এবং তার কিছুদিনের মধ্যেই কারাগারের অন্ধকারে ইহজীবন ত্যাগ করেন। যথাসময় বৃদ্ধ জুবেরের উইল অনুসারে তার সমস্ত বিষয় সম্পত্তি ভাগ হয়ে গেল। মিস মেরির অংশে যা পড়েছিল সেটাও গিয়ে পড়ল জুবের সাহেবের পুত্রের হাতে। বৃদ্ধ জুবেরের অনুতাপের ছায়া আশীর্বাদ হয়ে ছড়ে পড়ল তার ফিরে আসা পুত্রের উপর। শুনছিলেন মিস মেরি। আমাদের আজকের গল্পে গল্পকথক দারোগা প্রিয়নাথ এবং প্রথম চাকরের ভূমিকায় আমি অনিক, জুবেরের কণ্ঠে রোহন, মিস মেরির ভূমিকায় অমৃতা, উকিলের কণ্ঠে অরুণাবু, ডাক্তার, ব্রিটিশ অফিসার এবং সেই সঙ্গে সাহেবের বন্ধুর ভূমিকায় সম্রাট, সাব ইন্সপেক্টর, সেই সঙ্গে দ্বিতীয় চাকর এবং আরও অন্যান্য চরিত্রে শিবম এবং রায়ান ওরফে শুভ্রজিৎ। আমাদের আজকের গোটা গল্পে আবহ সঙ্গীতে বিশেষভাবে সাহায্য করেছে সম্রাট রায়। আমাদের আজকের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। দিনের শেষে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিন, যাতে আমাদের নিবেদন সরাসরি পৌঁছে যেতে পারে আপনাদের কাছে। এখন আমরা শুধু ইউটিউবেই নই, রয়েছি স্পটিফাইতেও, তাই ইউটিউবের পাশাপাশি স্পটিফাইতেও ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী সপ্তাহে ঠিক রাত 8টায় নতুন কোনো গল্পকে সঙ্গী করে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন এবং গল্পের কথা লিপিকে অফুরান ভালোবাসা দিন।